2014 থেকে বিজেপিতে কাজ করি। 2019 আমি প্রথম এমপি হই, সাংসদ হই। 1-1.5 বছর পরে করোনা মহামারী শুরু হয়। এই মণ্ডলে আমি করোনার সময়ও চাল থেকে শুরু করে মাস্ক বিলির জন্য যাই সামর্থ্য কোনো এনজিওকে দিয়ে যেভাবে আমার সামর্থ্য ছিল জোগাড় করা সম্ভব ছিল সেটাও আমি দিতে এসেছি। এখানে যুব মোর্চা অবস্থায় আমি অম্পিতে এসেছি। আমি যখন যুব মোর্চা করতাম, তিনকোড়ায় সভাপতি, আমি সাধারণ সম্পাদক। জনজাতি মোর্চা স্টেট প্রেসিডেন্ট যখন ছিলাম সঞ্জয় জমাতিয়া, এখন আমাদের দলে নেই, তখন রাজ্য সভাপতি ছিলেন, ওনার পরে আমি হলাম। আমি তারপরেও এসেছি। সঞ্জয় জমাতিয়ার এখন যে স্বপ্ন ছিল মাথায় গিয়ে খুব ক্ষমতা যেন ওনার হয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, এটাও আমাদের দেখায়। উনিও শিক্ষক ছিলেন, আমি শুনেছি আমার মতো। কিন্তু বিজেপি থেকে চলে গিয়ে কেউ যদি ভাবে যে আমি বড় নেতা হয়ে যাব, এটা সঞ্জয় জমাতিয়া উদাহরণ থেকে আমরা শিখতে পারি। আর আমার মতো বন্যাছড়ার কোন একটা গ্রামের ছেলে এই দলে এমপি হওয়া যায়, মোর্চার সভাপতি হওয়া যায়, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার হয়ে যুব মোর্চায় আমি পশ্চিমবঙ্গে প্রভারী ভূমিকা পালন করেছি এবং বিজেপিতে কোর কমিটির সদস্য এখনো আছি। এটা বিজেপিতে থাকলে সম্ভব, এটাও প্রমাণিত। তো কাজে আমাদের একটাই দুর্বলতা যে আমরা অ্যালায়েন্স করেছিলাম। আমি বলবো আমাদের দোষের মধ্যে এটা একটা অন্যতম কারণ, যে দোষের কারণে আজকে আমাদের সংগঠন এই অম্পিতে বিশেষ করে অম্পির মতো আরো কয়েকটা মণ্ডলে আমরা যে দুর্বল আছি তার মূল কারণ হচ্ছে এটা। কারণ আমাদের সঙ্গে যারা অ্যালায়েন্স করেছিল, জোট করেছিল, জোটের ধর্ম তারা পালন করেনি। জোট মানে আদর্শ আলাদা, নীতি আলাদা হতে পারে, কিন্তু মানুষের কাজ করার জন্য আমরা মিলে কাজ করব, এই প্রতিশ্রুতিতে আমরা জোটবদ্ধ হয়েছিলাম। কিন্তু কিছু কিছু দল মনে করে পাহাড়ে আমরাই সবকিছু। এই ভুলটা যেমন আইপিএফটি করেছিল তেমনি এখন কথা করছে। আইপিএফটি তম্পুর বড় বলছে পাহাড়ে পাহাড় চলছাড়াকে বেরোই। আজকে আমাদের সিন্ধু বাবু, আমি মন্ডল সভাপতিকে উঠে জিজ্ঞেস করলাম, এখানে ব্লক চেয়ারম্যান তো উনি সিন্ধু বাবু, অনেক কিছু ক্ষমতা ওনার হাতে। উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচালয়, গ্যাস দেওয়া, ভাতা দেওয়া, সামাজিক ভাতা, বিধবা, অনেক কিছু ক্ষমতা ওনার হাতে। রাবার বাগান দেওয়া, মুখ্যমন্ত্রী রাবার মিশন, তারপরে ফিশারি ডিপার্টমেন্টের সাহায্য দেওয়া, কৃষকদের সাহায্য দেওয়া, রাবার বাগান সিলেকশন করা ওনার হাতে। কিন্তু এত কম ক্ষমতা থাকার পরেও সিন্ধু বাবুর সঙ্গে এখন লোক নেই। আমাকে বলছেন আমাদের মন্ডল সভাপতি। কেন? ক্ষমতাকে যদি কেউ অপব্যবহার করে, এটাই প্রমাণ মানুষ তাদের সঙ্গে থাকবে না। ক্ষমতা মানুষ যদি আর ক্ষমতা না ঠিক জায়গা ভোটাকে বড় তহলার বেশি। আবহকা প্রমাণ, সিন্ধুবাবু এমএলএ ছিলেন, ধরে রাখতে পারেননি। বিজেপির সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন আইপিএফটিরা, এটা বাস্তব। আজকে তারাও স্বীকার করেছে না যে বিজেপির সঙ্গে আমরা যদি ভালোভাবে থাকতাম তাহলে পাহাড়ে তারা ধ্বংস হয় না। আমি এক সময় বলেছিলাম যে আপনারা একটু কম আসন নিয়ে লড়াই করুন, বিজেপি যেহেতু আমাদের বেশি শক্তি, আমরা একটু বেশি নেই। কারণ 2018-তে আমাদের 10 জন এমএলএ জনজাতি, তাদের 8 জন এমএলএ, 18 জন, 2 জন সিপিএম এর জনজাতি রিজার্ভ সিটের এমএলএ। জজবীর ত্রিপুরা, প্রভাত চৌধুরী ছিলেন সিপিএম এর। তাহলে 10 জন যেহেতু আমাদের এমএলএ বেশি, আমরা একটু সিট বেশি নেই, তোমাদেরকে 11, 12, 13টা সিট দেই।
তাহলে আমরা লড়াই করি। দুই দলের যদি আমরা এইভাবে লড়াই করতাম, এডিসিতে আমাদের আজকে সরকার থাকতো। এরপরে আমার সাথে নানানভাবে ব্যবহার, সবাই আপনারা জানেন। আমি একটা কথা বলেছিলাম যে I-50 জিরো হবে এডিসিতে। জিরো হয়েছে কিনা? হয়েছে তো? I-50 এই কয়েকদিন আগে করবুকে একটা সভা করেছি, কয়েকদিন আগে সিন্ধুবাবুর ভাষণ আমি শুনেছি। ওনার বক্তব্য আমার ভালো লাগলো এবারে। সিন্ধুবাবু বলেছেন যে আঞ্চলিক দলকে ভেঙেছে, অর্থাৎ আঞ্চলিক দল না সবাই কেসাব তাহলে মাথার অভিযোগ নেই। আঞ্চলিক দলকে ভাঙে আঞ্চলিক দলের নেতারাই এই কথা হচ্ছে সিন্ধুবাবু। আমি এই কথা সমর্থন করি এবং চিন্তা করে দেখলাম যুক্তি একদম ঠিক। মেবার জমাতিয়া কোথায়? মাথাতে। আমিও ওনাকে বলেছিলাম, ব্যাপারটা আপনার যদি I-50 থাকতে কষ্টই হয়, যদি না চান তাহলে বিজেপিতে আসুন। উনি তো মন্ত্রী ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, টিকিট পেতেন, আবার মন্ত্রী থাকতেন না। উনি আমাকে বলেছেন, মেবার বাবু আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি আমাকে বললেন কোথায়? দিল্লিতে আমার কোয়ার্টারে। বললেন আমি সেখানে গিয়ে, বিজয় রাঘবন বাবু বয়স হয়ে গেছেন, এখন তাদের প্রেসিডেন্ট দরকার, আমি প্রেসিডেন্ট হচ্ছি সেখানে গিয়ে, আর দাঁড়িয়ে তিনি মন্ত্রী হবেন। এই স্বপ্ন ছিল মেবার জমাতিয়া। আজকে কোথায় মেবার জমাতিয়া? কোথাও নাই। অতি লোভে, এটা হচ্ছে প্রমাণ কি হয় মানুষের। এবং I-50 কে ধ্বংস করে মেবার জমাতিয়া সহ আরো অনেক নেতা চলে গেল কোথায়? মাথাতে। মাথার আজকে কি অবস্থা? মাথাকে প্রদ্যুৎ বাবু, যিনি রাজ পরিবারের, আমি অস্বীকার করি না, তিনি রাজ পরিবারের, কিন্তু গণতন্ত্রের রাজা শব্দ নেই সংবিধানের মধ্যে, আর সেটা নেই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাও রাজা শব্দ গ্রহী, বাট কিন্তু চৌধুরী সমাজ নিয়ে বড় রাজা মানে অবক্ষা ফ্যাক্টর। আমি ওনাকে প্রদ্যুৎ বাবুকে একবার বলেছিলাম, কংগ্রেস আপনি ছেড়ে দিয়েছেন যেহেতু আর রাজনীতি করবেন না। কেন বলেছিলাম? তিনি আমাকে বলেছিলেন, रेवती जी मैंने पॉलिटिक्स में आके गलती किया, कांग्रेस ज्वाइन करके मैंने गलती किया। तो मैंने उस समय इनको ये एडवाइस किया था, आप अगर राजा हो, राजा की तरह रहना चाहते हो, आप पॉलिटिक्स मत कीजिए। आपकी प्रसाओं को लेके, बंगालियों को लेके, सबको लेके आप राजा अगर होना चाहते हो तो सबका राजा बन जाइए। আমি বলেছিলাম ওনাকে। কিন্তু একটা রাজনৈতিক দলে গেলে বিজেপিকে যখন উনি সমালোচনা করবেন, যা কিছু বলবেন, আমি বিজেপির একজন কর্মী হিসেবে, কার্যকর্তা হিসেবে ওনার জবাব দেওয়ার দায়িত্ব আমার আছে কিনা? আমাদের আছে কিনা? আছে তো? সেই জন্যই রেবতী ত্রিপুরা সাধারণ জুমিয়া পরিবারের সন্তান হলেও আমি ওনাকে একটা জবাব দিলাম। প্রথম জবাব আমার ছিল, তুমি যদি রাজপুত্র হো, আমি রেবতী ত্রিপুরা ও জুমিয়া পুত্র। আমি অন্যায় কি বলো? অন্যায় না তো? অধিকার আছে তো আমার এই কথা বলা। কারণ আমার দাদু জুম চাষ করতেন, আমার বাবা পড়াশোনা করায়, বাবা চাকরি করেন, তার জন্য আমিও একটু শিক্ষিত হলাম। কিন্তু আমি ওই পরিবার থেকে আমি কেন বলে যাব? আর উনিও তো ওনার বাবার কথা না বলে মহারাজা বীর বিক্রমের কথাই বলেন, মে ইনকা নাতি হুঁ। তো আমিও দাদুর কথাই বলছি, দাদু যেহেতু জুমিয়া, আমিও জুমিয়া পুত্র। না হলে আমি কর্মচারী পুত্র বলতে পারতাম তো আমি? হ্যাঁ, আমার বাবা কর্মচারী, আমি কর্মচারী ঘরের ছেলে বলতে পারতাম। কিন্তু আমিও পরিচয় দিয়েছি, ওনাকে অনুসরণ করি। উনি যেমন মহারাজা বীর বিক্রমের নাতির কথা বলেন, আমিও বলেছি আমার দাদুর পরিবার। আমি এবারে এখন উনি কি কথা বললেন, আমরা সবাই আশা করেছিলাম, চুনজন্ত আশা কি বলি, রাজা যেহেতু রাজনীতিও নকর কাপটা বললে রাজনীতি কাহা নাই, চুনজন্ত থামসাল কইব বড় ভূত লিখা। ভেবেছিলাম আমরা এবারে আমাদের রাজা যেহেতু রাজনীতিতে এলেন, তিন প্রাসাদের নিয়েই শুধু রাজনীতি,
বলেন না আমি শুধু ত্রিপ্রাসার জন্য আমি লড়াই করব। আমরা ত্রিপ্রাসার সবাই খুশি বলেন ঠিক আছে রেবতী তার মধ্যে নাই, আমি ধরলাম, আমি খারাপ ধরলাম। বললেন এবারে এক হও তোমরা, সব ত্রিপ্রাসার এক হয়ে ওনাকে 18 সিট দিলাম তো আমরা, এডিসিতে 18টা সিট। এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এপ্রিল মাসে ইলেকশনে রেজাল্ট ছিল বোধহয় 10 তারিখ, 10 তারিখ রেজাল্ট হলে 11 তারিখ রেটাতি প্যানেল দেবেন। কই আজকে 5 বছর সে থামসা কেন? এই অম্পি মণ্ডলে এই 2023-এ আমরা যখন দ্বিতীয়বার আবার ক্ষমতায় এলাম, আমাদের কর্মীরা যখন বিজয় মিছিল করতে শুরু করেছিল, বিয়ারের বোতল দিয়ে কেন আমাদের কর্মীদেরকে মারপিট করা হবে? এটা কোন থামসা? কোন থামসা? কোন রাজনীতি? কোন রাজনীতি? গণতন্ত্রে দাঁড়িয়ে আপনি রাজতন্ত্র কায়েম করতে পারবেন না। আমি আবার বলি, গণতন্ত্রে দাঁড়িয়ে আপনি রাজতন্ত্র আবার চালু করতে পারবেন না। মানুষ এখন গণতান্ত্রিক দেয়ালয় সমৃদ্ধ চিন্তাব গণতন্ত্র নুগই চিন্তায় রাজতন্ত্র রসকেব সবকে দেখি সংবিধান আইন সেগুলো পারমিট খেয়ে যায়। কিন্তু যখন আমি এসেছিলাম এর আগেও, যখন আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল, আমি এসেছি বিভিন্ন সময়, তৈদুতে একটা যোগদান করবে আমি এসেছিলাম, আমাকে ঘেরাও করলো পাতালকন্যা গো ব্যাগ। আমি আমার গাড়ির জানালা খুললাম, আমি বললাম আমি তো রেবতী ত্রিপুরা, আমি পাতালকন্যা নই তো, কি পাতালকন্যা? তারপরে আমার গাড়ি তারা মারতে চেয়েছিল, পুলিশ ছিল তার জন্য আমাকে মারতে পারেনি, গাড়িও মারতে পারেনি। তো আমি 5 বছরে 4 বার আক্রান্ত। তাকুগ্র আমি একজনও কইব একজন ধৈর্য দিই, সময় ফাইনাই, জরা ফাইনাই, জরা ফাইনাই। তাহলে কবি কি জরা ভাইকে পরিবর্তন হোক, সময় কিভাবে পরিবর্তন হয় তার উদাহরণ আমরা দেখেছি। আইপিএফটি কিরকম মানে শক্তি নিয়ে 2018 এসেছিল। আদর্শ নীতি যদি ভালো না হয়, মানুষের সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখতে পারে, তাহলে মানুষ কিন্তু 5 বছর পরে বিসর্জন দেয়। তুইও মচকে দিব মানে সেটি কম করে ভাই, তুইও মচকে দিতে নাই। আজকে এডিসিতে কি চলছে? রাজা বলেছিলেন, আমরা সবাই আশ্বস্ত ছিলাম कॉम्प्रोमाइज नहीं करेंगे, लिखित देना होगा। গ্রেটা ত্রিপ্রালেন, আজকে গ্রেটা ত্রিপ্রালেন তাদের কোনো আন্দোলনের কর্মসূচিতে কোনো দাবির মধ্যে নেই, 2023 ইস্তাহারে নাই তো নাই। চুক্তি আমি বললাম ये जो एग्रीमेंट हुआ दिल्ली के साथ, एग्रीमेंट में क्या है? तो तारा एक बाकी আমাকে জবাব দিল, इसमें 125 संविधान अमेंडमेंट, कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट उसमें है। तो ग्रेटा ত্রিপ্রালেন নাই লিখা আছে নি এগ্রিমেন্ট পেপারের মধ্যে নাই, তার জন্যই নাই। ঠিক আছে, গ্রেটা ত্রিপ্রালেন ফ্রি খাতাম জল তো পাইছা তাবকে রাগ দিয়া জিনিস। আমি একদম এই তো আমার রেকর্ড হচ্ছে, মিডিয়াতে যাবে, আমি মিডিয়ার সামনে আবার বলছি, আমি একটাই উদাহরণ দেব। এখানে সব জনজাতি, যত জনজাতি ওরা পয়লা 7 কোটি 7 ক্রোর, এরপরে 11 কোটি 11 ক্রোর রাবানি স্মোক হাউস বুঝেন তো? বুঝি তাকুরা রাবানি আর যে সিট রাবার সিট বেলাক কিমানি পড়ে আর বেলাক পুরান ওসল সাধুগ অনেক দিন না। ঠিক আছে, নক আগে আরো কারেন্ট অথবা আরো যে কোনো বল এখানে আরো হরিবই বুঝুই আমার পুরান গাইকে তাড়াতাড়ি রান্নাই আবহাওয়াকে পরিষ্কার নাই এবং আপনার ফালকানকে রান বেশি বানাই। স্মোক হাউসের সিটটা যদি বিক্রি করি বেশি দামে পাওয়া যাবে, তার জন্যই মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রজেক্টের নাম কি? মুখ্যমন্ত্রী রাবার মিশন। এটা এডিসির টাকা না, এইটা এডিসির টাকা না। মুখ্যমন্ত্রীকে ডক্টর মানিক সাহা, ডক্টর মানিক সাহার নামে স্কিম তিনি কয়টা
50টা এডিসি রে আমরা দিয়েছিলাম। নাও এডিসি পূর্ণচন্দ্র বাবু, তুমি প্রত্যেক জোনালে 7 জোনালে ভাগ করে দাও। 3 বছর আগে 18 কোটি টাকা দেওয়া হয়েছে। যেহেতু 3 বছর আগে 18 কোটি টাকায় একটা কাজ তারা করেনি, বাকি কাজ হয়তো বা এখন আরো দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই, আমি আমার খবরও নেই। কথা ছিল যে এটা 50টা তারা করবে, কিন্তু 2 বছরে 3 বছরে যদি 2টা করতে না পারে, আরো যে বাকি 50টা টোটাল করা কখন করবে? এখন শুনলাম টাকাও খেয়ে নিচ্ছে সবাই। তারা তো আরো 2 মাস পরে চলে যাবে। মথা আরো 2 মাস পরে ক্ষমতায় যদি না আসে, টাকা কি দিয়ে যাবে? না। এখন আবার লোক দেখায়, সেদিন নুকুম হামক্রাই না টিপরা হামক্রাই এরকম কিছু একটা অটো, এটাও তো রাজ্য সরকারের টাকা। অটো কিনাতে কেলেঙ্কারি, সুতা কেনাতে কেলেঙ্কারি, কম্বল কিনে কেলেঙ্কারি, 1 কেজি সুতা বলে প্রায় 1000 টাকা। শুনছেন আপনারা কোনদিন? হ্যাঁ, আমাদের এমডিসি, উনিও তো আমাদের এমডিসি। আমাদের এমডিসিরা কোঅপারেটিভ থেকে, ল্যান্স থেকে সুতা কিনে কত? 457 টাকা, কোথাও একটু 500 টাকার মধ্যেই আছে। বাজারে 500 টাকায় সব জায়গায় পাওয়া যায়, কিন্তু খুমুলুঙ্গে তারাও তো ওই গোল বাজারে কিনে। খুমুলুঙ্গে গেলে হয়ে যায় প্রায় 957 টাকা। আমার কাছে খবর, পরস্পর শুনছি, আমি তো যাই না, কিন্তু তথ্য আমাদের কাছেও চলে আসে। তাহলে কেলেঙ্কারি। তো এই জন্য এখন কি, মথার দিন প্রায় শেষ। আমার নামে দেবীপুর আসিন, হ্যাঁ, ডিফেমেশন কেস করছে, মানহানির কেস। আমি সেই দিন 2 বান্দালে পদ্মলোচন ত্রিপুরা আমাদের এমডিসি, উনি 6000 মানুষের সুতা, কম্বল, খেলার জিনিসপত্র, জলের সিনটেক্স সমাজপতিদেরকে তিনি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন, আমি মুখ্যমন্ত্রীর সামনে ভাষণে গেছিলাম। আমি ভাষণে বলেছি যে যারা এই যে দেবীদের সঙ্গে দিল্লিতে গিয়েছিল, তারাও আমাদের দলে যোগদান করেছে, তারাও সাংবাদিকদের সামনে বলেছে, তারাও আমাদের বলেছে। তাদের মুখ থেকে শুনে বিভিন্ন মানুষ, ওই দেবীদের সঙ্গে যারা 14-15 জন গিয়েছিল, তারাও মানুষকে বলছে এখন। তো এইভাবে আমি শুনেছি যে ও গাড়ি কিনেছে, রাবার কিনেছে, এটা পাবলিকের অভিযোগ, আমি আমার বলছি আজকে। তো এই কথাই আমি পাশনে বলেছি যে আমি শুনেছি সে এমন এমন করেছে দিল্লি থেকে ফেরার পথে। কেন এই অভিযোগ উঠছে? তার সঙ্গে 14 জন না 15 জন ছিল। সে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এই যে ব্রহ্মপুত্র নদী, সে বাসে চলে কয়েক কিলোমিটার, সে একা চলে গেল গাড়িতে করে বরপেটা নামে একটা জায়গা আছে, বরপেটাতে। আর তার সঙ্গে যারা ছিল তাকে টেলিফোন করে আর পায় না, সে তো বাসে করে চলে গেল, ব্রহ্মপুত্র নদী ক্রস করে গেল, বাকিরা পায় না। ও বলছে দেবী যে তোমরা পায়ে হেঁটে এসো, তুমি গাড়িতে করে যাবে, পায়ে হাঁটার জন্য তারই তো নাম ছিল, সেই তো বলেছিল। কিন্তু সে গাড়িতে যায় আর তার সঙ্গীরা পায়ে হেঁটে যায়। এখান থেকে রাগ শুরু তার দলের, তার সঙ্গে যারা গিয়েছিল তাদের রাগ শুরু হলো এখান থেকে। বড়ুলেদের কোন একটা সরকারি আবাসের মধ্যে আমি শুনেছি, আবার বলছি দেবী, আমি শুনেছি তুমি এসি রুমে ঘুমিয়েছো। উত্তরপ্রদেশে কোন রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্টে তোমরা খেয়েছো, এবং এই দোকানের মালিক আমার এখানে মাইনরিটি সম্প্রদায়ের নেতা আছে, মাইনরিটি কোনো এক সম্প্রদায়ের বড় রেস্টুরেন্টে খেয়েছে দেবী। তারা বেশি চ্যালেঞ্জ করলে ফটো দেখিয়ে দেব। ও আমার বিরুদ্ধে কেস করেছে, ও প্রমাণ করুক আমি যে অভিযোগ বলেছি। আমি আজকে ওকে বলতে চাই তার বিরুদ্ধে কেন মানুষ মুখ খুলছে। সে বলেছিল আমি একা তো যেতে পারবো না, অন্তত আমার কর্মীরা, আমি যদি অসুবিধা হয়ে পড়ি, রাস্তায় অজ্ঞান হয়ে পড়ি, তাহলে আমাকে একটু ধরে তো জল খাওয়াতে হবে। তো তার জন্য যারা গেছে সবাই একদম অনেক আশা ব্যবহার করি।
কিন্তু পাইয়ে না হেঁটে যাবে, না খেয়ে যাবে এমন তো কথা ছিল না। তো খেতে হয়, বাদ্য বেলা তো খেতে হয়, জল খেতে হয়, চা খেতে হয়। তো তার বউয়ের কিউআর কোড সে ফেসবুকে শেয়ার করলো, বললো এখানে সবাই একটু সাহায্য করো। চোরাইবাড়ি ক্রস করতে না করতে তার অ্যাকাউন্টে, তার বউয়ের অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকা ঢুকে গেছে। এটা আমরা জানি, কারণ তার সঙ্গে যারা গেছে বিজেপিতে, এখন যারা এসছে, এটা তাদেরও কথা। আমি আবার বলছি দেবেন তোমাকে, এই টাকা এখন তার যদি সাহস থাকে, দেবী তোমার যদি সাহস থাকে, ভাই ছোট ভাই তুমি আমাকে দাও দেখো, কারণ তোমার গাঞ্জা কেসে যখন একটা কেস ছিল, তুমি বরুণের কার্বিআংলং পালিয়ে একবার আমার কোয়ার্টারে, আমি যখন এমপি ছিলাম দিল্লিতে, তুমি গিয়েছিলে, আমি ক্যামেরাতেই বলছি তোমাকে, তুমি গিয়ে বলেছিলে দাদা আমি খুব বিপদে আছি, আমার বিরুদ্ধে পুলিশ কেস আছে, আমাকে একটু হেল্প করো। তোমাকে আমি মানে খাওয়ার ব্যবস্থা করেছিলাম, তোমার রথীন্দ্র জমাতিয়ার তুমি, আর তোমাকে আমি কিছু টাকা সাহায্য করেছিলাম। সেই টাকার কত টাকা দিয়েছিলাম তুমি বলবে ক্যামেরাম্যানকে, পরে মিডিয়ার কাছে। আমি এই সাহায্য করেছিলাম তোমাকে। আমি আজকে বলতে চাই ছোট ভাই, তুমি ওই কিউআর কোড দিয়ে কত হাজার টাকা পেয়েছো, এটা জনসম্মুখে খোলাসা করো, সব সাহস থাকবে। তুমি যদি একদম দেখাও তোমার ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করে, তুমি একটু তোমার মানুষ লাগবে না, তোমার কর্মীদের কাছে দেখাও, তারপরে তাকে তুমি যা খুশি করো। এই হচ্ছে ঘটনা। আজকে তীব্রলেন্দ্রের কথা বলে এইভাবে মানুষের সঙ্গে ছল চাতুরি করছে চিনি তীব্রাসারক, তাই বুঝেন না সিংহাই সাদি চুক্তি খাইয়া চুক্তির কাগজ ফুলুক্তি হিনই বিজয় রাঘব, অনিমেষ দেববর্মা, দুই বড় নেতা प्रद्युत बाबू ने अनुरोध किया, महाराज जी और भी अगर पेपर है, डॉक्यूमेंट्स है, फाइल है, अगर है तो एक बार दिखाओ ना, हम दोनों भी देख लेता हूँ। ये बोला था अनिमेष जी और विजय राघव जी, लेकिन ये महाराज जी और मेरा प्रद्युत जी इन्होंने नहीं दिखाया। इन्होंने सिर्फ एक पेपर दिखाया, उसमें जो लिखा हुआ है, जो एग्रीमेंट में साइन हुआ है, बस वही था। तो ना उसमें ग्रेटर टीपरेंट था ना कुछ। तो अब उन्हें बताई टीपरासारक नो अब ग्रेटर टीपरेंट दिखने सही मालिया 5 केजी पर पाइप सारी सीने 5 বছর হিনি মালিয়া তব কি তাও সাকা 2028 মুখ্যমন্ত্রী দরকার, এখন 2028 মুখ্যমন্ত্রী দরকার, তাইলে পরে সব সমস্যার সমাধান নেব। আমি চিন্তা করি বুদ্ধি তো খুব ভালো আছে ওনার, কারণ নাইলে রাজা হয়, রাজারা সব সময় কিন্তু বুদ্ধি দিয়ে চলে। এটা আবার প্রমাণ করলেন উনি কিভাবে। দেখলাম এখন ট্রেডার ল্যান্ড অমুক সব শেষ, এখন তীব্রাসা মুখ্যমন্ত্রী করতে হইলে তো সব তীব্রাসার আবার এক হইয়া বুক দিব ওনারে। তাহলে মুখ্যমন্ত্রী যদি হইতে হয়, এখন কে হইব তো প্রদ্যুৎ বাবু। বুন একজন আমাদের এমপি, এখন এক বুন প্রজ্ঞা দেবীজি, উনি জিততে পারেনি, আমি জয়লাভ করাই, উনি হননি। তো এখন এনডিসি উনি আমাদের সঙ্গে অ্যালায়েন্স করে কয়েকজন এমপি এমএলএ হলেন, এমপি হলেন, মন্ত্রী হলেন, এনডিসি আমরা উনি ক্ষমতা পেয়েছেন। এখন বাকি কি প্রদ্যুৎ বাবুর মুখ্যমন্ত্রী হওয়া। তো একটা পরিবারকে নিয়েও চিন্তা খাইব, একটা পরিবার বড় নয় আর পরিবার নয় বিজয় রাঘব যদি এমপি খাইকে আর খুশি খাব, অনিমেষ দেবর মানব এমপি মানব খাইকে আর খুশি খাব, চিত্ত দেববর্মা মাননীয় এমএলএ আমবাসা শিক্ষিত টিসিএস অফিসার ছিলেন, ভদ্রলোক, ওনার যে পার্টি, ওনার সিম্বলে কিন্তু তীব্রা মাথা। যদি ওনাদের সম্মান দিতেন আমি খুশি হতাম। হ্যাঁ, টিসিএস অফিসার অবসরপ্রাপ্ত ভালো মানুষ। বিজয় রাঘবও কিন্তু ভদ্র মানুষ, ওনার আগের জীবন বাদ দিলে বর্তমান জীবন কিন্তু ভালো, আমিও খুশি হতাম। কিন্তু এমন এক মানুষকে আনলেন কোন জায়গা থেকে, ওই একদম ছত্তিশগড় থেকে, যার বিয়ে হয়ে গেছে আরো 20-30 বছর আগে, ত্রিপুরার সঙ্গে যোগাযোগ নেই। কেন দিলেন? শুধু ওনার বোন বলে, ওনার দিদি বলে। অর্থাৎ সব করতে হবে রাজপরিবার। ওনার মুখ্যমন্ত্রী এখন বাকি আগামীতে, তার জন্য
আমার বিভাগে সেই প্রেসার কোনো মুখ্যমন্ত্রীর মামলা নাই। আমি আবার ক্যামেরার সামনে বলছি, আমি সেই দিন মুখ্যমন্ত্রীর সামনেও আমি বলেছি এই কথা, মুখ্যমন্ত্রী যদি প্রেসার কোনোদিন হয়ে থাকে এই ত্রিপুরা রাজ্যে, আগামীতে, আমি আগামীর কথা বলছি, আগামীতে যদি মুখ্যমন্ত্রী প্রেসার যদি হয়ে থাকে তাহলে এটা বিজেপি থেকে হবে। আমি আবার বলছি কেন হবে, যদি হয় কেন হবে জানেন? 20 জন দিয়ে কোনোদিন মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা হয় না। আমরা 20 জন সব দিয়ে দিলাম কারে? প্রদ্যুৎ বাবুরে। আর 11 জন আমার মাইনরিটির এমএলএ লাগবে একজন, তফজল হোসেন বাবু আমাদের, ওনারও তো সমর্থন লাগবে। আবার টিঙ্কু রায়, কথায় কথা যদি বিজেপির সঙ্গে হয়, সাপোর্ট তো তোমার বিজেপি নিতে হবে, না হলে সিপিএম, না হলে কংগ্রেস। এখানে তো বাঙালি থাকবেই ভাই। তো আমরা যে বলি সব পেশার সবকা বিকাশ, শুধু একটা জাতি নিয়ে ভাবে না, এটাই তো ভালো। তুমি যে ওয়ান নর্থ ইস্ট কথা বলো, আমরা তো ওয়ান ইন্ডিয়ার কথা বলি, এক শ্রেষ্ঠ, এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা বলি। সব পেশার সবকা বিকাশ, জনজাতি তো মধ্যপ্রদেশেও আছে, জনজাতি তো ছত্তিশগড়ে আছে, জনজাতি তো সারা ভারতবর্ষে আছে। তাহলে ওই জনজাতিকে নিয়েও তো আমরা ভাবি, তুমি তো নর্থ ইস্ট ভাবো, নর্থ ইস্টে তো সব আমাদের সরকার। এই কংগ্রেস সাগর তো আমার এনডিএ পার্টনার। তো প্রদ্যুৎ বাবুর কোনো জায়গা তাই ফাইন্যান্স নাংলা নরম কিসা, ওরা যারা প্রেসিডেন্ট বুদ্ধি, ওরা যারা শক্তি কেন্দ্রী আন্দোলন খানি একটা অনুরোধ নাই নরক কর্মসূচি গ্রহণ খানি।